আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তানজানা পৃথা। শুরুতেই সংবাদ শিরোনাম। মানব সেবা ও নারী শিক্ষা প্রসারে বিত্তবানদের রণদা প্রসাদ সাহার দৃষ্টান্ত অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর। মাধ্যমিক পর্যায়ে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে বেড়ে উঠবে শিশুরা, বললেন শিক্ষামন্ত্রী। এবং দূষণ ও দখলের কারণে নারায়ণগঞ্জে হুমকির মুখে শীতলক্ষ্যা নদীর অস্তিত্ব। শুনছিলেন সংবাদ শিরোনাম। মানব সেবা ও নারী শিক্ষা প্রসারে বিত্তবানদের রণদা প্রসাদ সাহার দৃষ্টান্ত অনুসরণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাঙ্গাইলের কুমুদিনী কমপ্লেক্সে দানবীর রণদা প্রসাদ সাহার স্বর্ণপদক প্রদান ও কুমুদিনীর ৮৬তম বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এই ট্রাস্টের সার্বিক কাজে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী। টাঙ্গাইল থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন মনিউর রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার এটাই প্রথম ভারতের হোমসে আসা। সাথে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। তাই প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে আয়োজনের কোনো কমতি ছিল না। ভারতের হোমসের ক্ষুদে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ড্রিল প্রদর্শনী অভিভূত করে তোলে প্রধানমন্ত্রীকে। এবছর দেশের ৪ বরেণ্য ও গুণী ব্যক্তিকে উপমহাদেশের প্রখ্যাত দানবীর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নারী শিক্ষা ও নারী জাগরণের অগ্রগতি রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে দানবীর রণদা প্রসাদ সাহার ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্মরণ করে শৈশবের স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে আমার বাবা কি করতে চেয়েছিলেন, তার সেই কাজ, যে কাজ ছিল অসমাপ্ত, তিনি করে যেতে পারেনি, সম্পন্ন করতে পারেনি। ঘাতকের নির্মম বুলেট তাকে আমাদের মাঝ থেকে কেড়ে নিয়ে গেছে। তার সেই কাজের একটু যদি আমি করতে পারি, তাহলে আমি মনে করব যে এটাই হচ্ছে আমার জীবনের সবথেকে বড় সাফল্য। এ সময় রণদা প্রসাদ সাহার দৃষ্টান্ত অনুসরণ করে মানব সেবায় এগিয়ে আসতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের দেশের যেমন নারী শিক্ষার প্রসার ঘটানো থেকে শুরু করে মানবতার সেবার যে দৃষ্টান্ত অনুসরণ করে গেছেন, যে দৃষ্টান্ত সৃষ্টি করে গেছেন, সেই দৃষ্টান্ত অনুসরণ করার আমাদের দেশে অনেক বিত্তশালী আছে, তারাও করতে পারেন। তাহলে আর আমাদের দেশে মানুষের কোনো কষ্ট থাকবে না। মনিউর রহমান, এটিএন বাংলা, মির্জাপুর, টাঙ্গাইল। মাধ্যমিক পর্যায়ে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনের মাধ্যমে শিশুরা গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে বেড়ে উঠবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সকালে গাজীপুরের কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলের স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফসিউল্লাহ ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা এই সময় উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের নিজেদের মধ্যে সহমর্মিতা সৃষ্টি, নেতৃত্বের গুণাবলী তৈরি, ভোটাধিকার প্রয়োগের অভিজ্ঞতা অর্জন, সর্বোপরি গণতান্ত্রিক চর্চার লক্ষ্যে সারা দেশের মতো কুমিল্লার ৯৫০ বিদ্যালয় ও মাদ্রাসায় স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ৮ জন ক্যাবিনেট সদস্য নির্বাচিত করেন। নির্বাচন পরবর্তী ৭ দিনের মধ্যে নির্বাচিতরা তাদের মধ্য থেকে একজনকে প্রধানমন্ত্রী মনোনীত করবে। নির্বাচিত ক্যাবিনেট শিক্ষার্থীদের সমস্যা ও অন্যান্য বিষয়ে প্রধান শিক্ষকের মাধ্যমে বিদ্যালয় পরিচালনা কমিটিকে অবহিত করবে। সুনামগঞ্জের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলার অন্যতম বিদ্যাপীঠ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য বিদ্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট নেওয়া হয়। নির্বাচনে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্য থেকে ৮ জন ক্যাবিনেট সদস্য নির্বাচিত করা হয়। মাদক দমনে সরকার শুধু আইন প্রণয়নেই সীমাবদ্ধ নয়, যথাযথ প্রয়োগের মাধ্যমে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। চট্টগ্রামের রাউজানে মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি একথা বলেন। উপজেলা প্রশাসন আয়োজিত সমাবেশে মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সমাবেশে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক ও পুলিশ সুপার নূরে আলম মিনা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এর আগে রাউজানে মাস্টার দ্য সূর্য সেন পাঠাগার পরিদর্শনের পর রাউজান থানা ভবনের উদ্বোধন ও নতুন আরেকটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কিছু ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও ডাকসু নির্বাচন ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আরও বলেন, ৮০ দশক পর্যন্ত বিভিন্ন দেশের ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে আসলেও বর্তমান পরিস্থিতি ঠিক উল্টো। তাই শিক্ষার মান বাড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। নেতৃত্ব বিকাশের স্বার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের তাগিদ দেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী, সাবেক সচিব আব্দুল করিম ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শফিউল আলম বক্তব্য রাখেন। এর আগে বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের আত্মকর্মসংস্থানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। খুলনা সার্কিট হাউসে শিক্ষিত তরুণ তরুণী ও যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্যাপাসিটি বিল্ডিং শীর্ষক প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান। পরে তিনি শেখ রাসেল ইকো পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন ও রূপসায় জমি আছে ঘর নেই প্রকল্পের আওতায় টিনের পরিবর্তে নির্মিত পাকা ঘরের চাবি হস্তান্তর ও উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা করেন। বিকেলে খুলনা অফিসার্স ক্লাবে পুনর্বাসিত ভিক্ষুকদের মাঝে উপকরণ বিতরণ করেন ফরহাদ হোসেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সাভারের আশুলিয়ায় ফারুকনগর ইসমাইল বেপারি স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গ্যাসের দাম বাড়ানো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। দুপুরে সাভারে ব্র্যাক ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ইন্টারন্যাশনাল সম্মেলন অন এনার্জি অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। ৩ দিনব্যাপী এই সম্মেলনে দেশ বিদেশের খ্যাতনামা জ্বালানি বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। বাংলাদেশের হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন শিক্ষার্থী এতে প্রতিনিধিত্ব করছেন। নারায়ণগঞ্জে দূষণ ও দখলের কারণে হুমকির মুখে শীতলক্ষ্যা নদীর অস্তিত্ব। মিল কারখানার বর্জ্যে এখন ব্যবহার অনুপযোগী নদীর পানি। নদী বাঁচাতে বিআইডব্লিউটিএ বিভিন্ন পরিকল্পনা হাতে নিলেও তা দৃশ্যমান নয় বলে অভিযোগ স্থানীয়দের। তবে নদীর পানি দূষণমুক্ত করে শীতলক্ষ্যার 2 পাড় দিয়ে ওয়াকওয়ে নির্মাণের কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। গাঙ্গের পানি নিয়ে কলসি নিয়ে পাক শাক করতো, এখন তো সেটাও বন্ধ। প্রভাবশালীরা নদী দখল এবং দূষণ করছে। দেশে পর্যাপ্ত যে আইন আছে সেই আইন দ্বারাই নদীটা রক্ষা করা যায়, কিন্তু আইনটা কার্যকরী হচ্ছে না এবং যারা কার্যকরী করবে তারাও এই নিয়ে কোনো ভাবছে না। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, দলেশ্বরী এগুলি নব্যতা যদি ফিরে আসে তাহলে তো জলবদ্ধতা হবেই না। এমনকি যদি অধিক বন্যাও হয় সে বন্যার থেকে আমরা মুক্ত থাকতে পারব। নারায়ণগঞ্জ কিছু অংশ আছে আমরা ওয়াকওয়ে, হাঁটার রাস্তা এবং স্লোপ, বসার জায়গা সুন্দর করে দেওয়া হয়েছে, ইকো পার্ক করে দেওয়া হয়েছে নদীর পরিবেশ সুন্দর করার জন্য। এখানেও আমাদের নারায়ণগঞ্জে যে সকল মিল কারখানা আছে তাদেরকেও ইটিপি আওতায় আনার প্রক্রিয়া গভর্নমেন্ট হাতে নিয়েছে। ঠাকুরগাঁওয়ে একটি কোল্ড স্টোরেজের অ্যামোনিয়া গ্যাস বিস্ফোরণের কারণে নষ্ট হয়ে গেছে পার্শ্ববর্তী ফসলি ক্ষেত। ক্ষতিগ্রস্ত হয়েছে ৭০ জন কৃষকের ৩৫ একর জমির ভুট্টা, মরিচ, কুমড়া সহ আম লিচুর বাগান। এ ঘটনায় ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে, ক্ষতিপূরণ না দিলে কোল্ড স্টোরেজ মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রায় বিঘা প্রতি ২৫-৩০ টাকা খরচ গেছে। এটা এখন আমরা তো লোন করে এনে আবাদ করছি। এই ফসলের যদি ক্ষতিপূরণ উনি না দেয় তাহলে আমাদের মৃত্যু ছাড়া বাঁচে থাকা সম্ভব হবে না। ফসলের কিছু ক্ষতি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তা আমরা সেটা অবশ্য আমরা বিএস নিয়ে আসছিলাম। বিএস উনি বলছে যে আপনি শুধু পানি স্প্রে করায় দেন, এটা আবার ঠিক হয়ে যাবে। যেটা একদম ক্ষতি হয়ে গেছে বা হচ্ছে আমরা সামান্য কিছু করে নেব। তার জন্য ক্ষতিপূরণ সেই কোল্ড স্টোর মালিক দিয়ে দেন। যদি উনি না দিয়ে থাকেন তাহলে আমরা প্রশাসনকে সাথে নিয়ে তার ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করব।
আগামী 24 মার্চ মেহেরপুর সদর উপজেলায় প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শহরের কোর্টপাড়ায় আলিয়া মাদ্রাসায় ভোট গ্রহণ কর্মকর্তাদের নিয়ে শুরু হয়েছে দুদিনব্যাপী প্রশিক্ষণ। 231 জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। ইভিএম চালু হলে জাল ভোট দেওয়ার প্রবণতা ও কেন্দ্রীয় সহিংসতা কমার পাশাপাশি ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কুষ্টিয়ার থানাপাড়ায় সার্বজনীন পূজা মন্দিরের প্রতিমার গায়ে থাকা গহনা লুট ও প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মন্দিরের সভাপতি বিশ্বনাথ দাস বিশু জানান, বুধবার রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন ও এলাকাবাসী। খবর পেয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার SM তানভীর আরাফাত সহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব করো, এই প্রতিপাদ্যে মাগুরার শ্রীপুরে আদিন ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে আদিনের কাদিরপাড়া ইউনিয়নের নাকলপাড়া শাখা অফিস থেকে র্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমা খাতুন ও আদিন ওয়েলফেয়ার সেন্টারের ডেপুটি জেনারেল ম্যানেজার শহীদুল ইসলাম অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আমদানি রফতানি পণ্যের বন্ডেড ওয়্যারহাউস সুবিধা শুল্কায়ন ও জাহাজীকরণ বিষয়ে বাস্তব ধারণা নিতে বৈদেশিক মিশনে নিয়োগপ্রাপ্ত বাণিজ্য মন্ত্রণালয়ের 11 সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল কাস্টমস, বন্দর ও ICP চেকপোস্ট পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে বেনাপোল কাস্টমস ক্লাব অডিটোরিয়ামে বাণিজ্য ব্যবস্থাপনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি সংক্রান্ত বিভিন্ন বিষয় ও যানজট নিরসন সহ উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। ঠাকুরগাঁয়ে শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লীগ। শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে লীগের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। উদ্বোধনী খেলায় অংশ নেয় সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী এবং দিশারি স্পোর্টিং ক্লাব। জেলা প্রশাসক ডক্টর KM কামরুজ্জামান সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু ও প্রথম বিভাগ ক্রিকেট লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক হাবিব মোহাম্মদ আহসানুর রহমান পাপ্পু এ সময় উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ক্রিকেট লিগে 12টি দল অংশ নিচ্ছে। ময়মনসিংহে অনুষ্ঠিত আন্তঃজেলা ও জাতীয় মহিলা কাবাডির জোন পর্যায়ের খেলায় ফরিদপুর জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। লেডিস ক্লাব মাঠে ফাইনালে তারা ময়মনসিংহ জেলা দলকে 29-21 পয়েন্টে হারায়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ডক্টর আক্কাস উদ্দিন ভূঁইয়া। ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনের প্রতিযোগিতায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 10টি জেলা দল অংশ নেয়। এই যে বন্ধু থেকে খেলতে এসেছেন, যেমন আজকে ময়মনসিংহ সুনাম রয়েছে। দর্শক, এই ছিল গ্রামগঞ্জের খবরে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এছাড়া ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন ATN বাংলার সাথে।